তাহলে আমাদের যদি এখন তার বিরুদ্ধে কথা বলতে হয়, আমাদের কার কথা বলতে হবে? ইএমএস কি বলেছে? গোপালন পার্লামেন্টে কি বক্তৃতা করেছে? এইটা বলবো না। এখন কি বলতে হবে? আইনস্টাইন কি বলছেন, মেঘনাদ শাহ কি বলছেন, জগদীশচন্দ্র বসু কি বলছেন? তাহলে এইটা বলার পর কেউ যদি বলে ও এখন তোমরা জগদীশচন্দ্র বসু বলছো, এখন তোমরা মেঘনাদ, এগুলো বোকা বোকা কথা। নিজেদের প্রতি আত্মবিশ্বাসের অভাব থাকলে পরে এক, আর দ্বিতীয়ত ইতিহাস ভুলিয়ে দিয়ে বিকৃত ইতিহাসের বোঝা যদি মস্তিষ্কের উপর চাপিয়ে দেওয়া হয়, যেটা এখন হচ্ছে, এর ফলে এই হয়। এবং ঘটনা এই পরিস্থিতিতে তো, এই পরিস্থিতির শিকার তো আমরা। সর্বশেষ ভোটেও তো দেখা গেছে যে এই বিভ্রান্তির শিকার তো আমরা। বলে ঠিক আছে, আমরা তাতে ঘাবড়াই না। ওই যে একটু আগে তোমায় যেটা বললাম, যে মানুষ চিরকাল তার মাথা কারোর কাছে বাঁধা রাখে না। ভারতবর্ষের 47 সালের অর্জিত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অনেক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ যে স্বাধীনতার উপাদানগুলি আছে সেগুলোকে অক্ষুণ্ণ রেখে, সেটা আজকে রাজনৈতিক হিন্দুত্ববাদীদের দ্বারা, আরএসএস এর দ্বারা, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের দ্বারা আক্রান্ত। ফলে খেটে খাওয়া মানুষকে একজোট করে এই যে স্বাধীনতা পেয়েছি, যে সংবিধান আছে, তাকে রক্ষা করে ভবিষ্যতে আরো সুন্দর দিন তৈরির জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই স্বাধীনতা স্বাদ গল্পের মতো প্রকৃত খেটে খাওয়া মানুষের কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছানো। এই লড়াইয়ে আমরা আছি। এই লড়াই কখনো এগোয়, কখনো পিছোয়, কখনো মানুষ বুঝতে পারেন, আমরা বোঝাতে পারি, কখনো বোঝাতে পারি না। 450 বছর আগে গ্যালিলিওকে তো মানুষ বুঝতে পারেন, গ্যালিলিওর তো কারাগার দিয়ে দিয়েছিল। 450 বছর আগে মানুষ মনে করেছিল গ্যালিলিও বলছে যে সূর্য স্থির, পৃথিবী চারদিকে ঘুরছে, এটা ভুল, কারণ মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে সকালবেলায় পূর্ব আকাশ থেকে সন্ধ্যেবেলায় পশ্চিম আকাশ। কারণ তখনকার মৌলবাদীরা মানুষকে এটা বুঝিয়েছিল, মানুষ বিশ্বাস করেছিল। সেই জন্য গ্যালিলিওর জেলকে মানুষ সমর্থন জানিয়েছিল, মানুষ উল্লাস করেছিল। তাতে কি প্রমাণ হয়েছে? গ্যালিলিও মিথ্যা ছিলেন না সেদিন যারা মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তারা মিথ্যা ছিলেন? তাহলে আজকে এই বিভ্রান্তির ফলে আমাদের কথাগুলোকে আমরা মানুষের কাছে হয়তো উপলব্ধি করাতে পারছি না, কিন্তু আমরা বিশ্বাস করি, এটা কোনো মৌলবাদীর বিশ্বাস নয়, সমাজ বিবর্তনের যুক্তিসঙ্গত যে অভিমুখ, যে দিশা, সেই জায়গা থেকে বলতে পারি মানুষ মানুষ বলেই গোয়ালের গরু নয়। মানুষ মানুষ বলেই তার মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ে রাস্তায় নামবেই। এবং 47-এর 15ই আগস্টের পরেও যে লড়াই জারি আছে, সে লড়াইয়ে একদিন আমরা জিতবই খেটে খাওয়া মানুষকে সামনে। ইতিহাস এবং সত্যের ওপর থেকে আত্মবিশ্বাসী তৃপ্ত কণ্ঠে অনেক ধুলো যুক্তির বাতাসে সরিয়ে দিলেন আভাস রায়চৌধুরী। আমার শেষ প্রশ্ন থাকবে, এবং আমার বিশ্বাস এখনো প্রশ্ন, আমার একটা শেষ প্রশ্ন অবশ্যই থাকবে, যে দীর্ঘক্ষণ আমরা কথা বলছি এবং যারা এপিসোডটা দেখবেন তারা কিন্তু অতি অবশ্যই, বিশেষ করে এই প্রজন্মের যারা, নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে, তারা যদি এপিসোডটা দেখে, তারা, আমার বিশ্বাস, তারা সমৃদ্ধ হবে। আমার একটা শেষ প্রশ্ন, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কারাবাসের, এবং আমি তোমার একটা কথা বলি, যে এই দেখে কারুর মধ্যে যদি কোনো প্রশ্ন আসে, তুমি সেই প্রশ্নগুলো চাইবে, অতি অবশ্যই চাইবে। এবং অবশ্যই করে আমি একটা যে কথা বলছি, সেই কথার পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন আছে, সেই প্রশ্ন সম্পর্কে কথা বলার, শোনার অধিকার প্রশ্নকর্তাদের আছে, আর বলার অধিকার আমার আছে। তাহলে সেই সুযোগটাও আমি তোমার কাছে চেয়ে নিই। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা কমেন্ট বক্সে বা অন্যভাবে আপনারা যদি আমাদের ফেসবুক পেজেও আপনারা যদি জানান, তাহলে আমরা কিন্তু সেই প্রশ্ন সরাসরি আভাস রায়চৌধুরীর যুক্তিবাদী অবস্থান থেকে, এবং কোনো মৌলবাদের চিন্তার দ্বারা প্রভাবিত। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি কবির, এবং আমার সঙ্গে আছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী। আভাসদা, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। একটা স্লোগানের খণ্ডাংশ দিয়ে এই এপিসোড শুরু করব। লাখো ইনসান ভুখা হ্যায়। খুব একটা চেনা লাগছে না স্লোগানটা, তাই তো? এর পরের অংশটা বললে কিন্তু 8 শব্দের একটা স্লোগানের 4টে শব্দ বললাম, বাকি 4টে শব্দ বললে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এ আজাদি ঝুটা হ্যায়। অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত লোকপ্রিয় একটা স্লোগান। জনপ্রিয় যদি নাও বলি, বহুল প্রচারিত এবং প্রচলিত একটি স্লোগান, যা কিনা বলা হয় কমিউনিস্টরা বলেছিলেন ভারতবর্ষের কষ্টার্জিত স্বাধীনতা সম্পর্কে। কবে বলেছিলেন? 1948 সালে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় অধিবেশন হচ্ছে কলকাতার মোহাম্মদ আলী পার্ক।
28শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ সেখানে হিন্দি বলয়ের যারা প্রতিনিধি ছিলেন সেই সম্মেলনের, তারা এই স্লোগান তুলেছিলেন, লাখো ইনসান ভুখা হ্যায় এই আজাদি ছুটা হে। তারপরে 77টা বছর পেরিয়ে গেছে, স্বাধীনতার 2 বছর আগেই স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কমিউনিস্টরা স্বাধীনতাকে কিভাবে দেখেন এবং কমিউনিস্টদের কি ভূমিকা ভারতের স্বাধীনতার আন্দোলনের ক্ষেত্রে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এপিসোডে। আভাসদা, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? না, তোমার এই প্রশ্নের কয়েকটা কথা বলার আগে তুমি যেটা দিয়ে শুরু করলে, ঠিকই একটা সময় আমাদের দেশের কমিউনিস্ট পার্টি এই স্লোগান দিয়েছিল 48 সালে, কিন্তু ঠিক তার আগের, এই স্লোগান দেওয়ার আগের প্রায় 7-8 মাস স্বাধীনতা সম্পর্কে, স্বাধীনতা মানে প্রাপ্ত স্বাধীনতা সম্পর্কে কমিউনিস্ট পার্টির মূল্যায়ন ছিল যে এটা একেবারে পরিপূর্ণ স্বাধীনতা। ঠিক তার 6-7 মাস, 8-9 মাস, আমি এক্স্যাক্ট সময়টা মনে করতে পারছি না, তার ডিউরেশনটা, এই স্লোগান দেয়, লাখো ইনসান ভুকা হয় এই আজাদি ঝুটা হয়। এর প্রথম অংশটা আজও প্রাসঙ্গিক। আজও আমাদের দেশে স্বাধীনতার কত, তো 77 বছর, 77 ছুঁয়ে গেল, আজও লাখো ইনসান ভুকা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এইটা বিশেষ প্রচারিত হয়নি সেই সময়। যদি তুমি মিডিয়া দেখো, যেটা প্রচারিত হয়েছিল এর পরের অংশটা, যে কমিউনিস্টরা বলছে এই আজাদি ঝুটা হয়। এবং তুমি বললে, নিজেই আবার কারেকশন করলে, জনপ্রিয় হয়নি, প্রচারিত ছিল। এবং এই খণ্ডাংশ, এই খণ্ডিত মানে অংশকে যদি মূল্যায়ন ধরো, পরে ভারতের কমিউনিস্ট পার্টি এই মূল্যায়ন যে পরিপূর্ণভাবে বেঠিক, এটা ভারতের কমিউনিস্ট পার্টি অত্যন্ত দ্রুততার সঙ্গে 1-1.5 বছরের মধ্যে সেটা সে কারেকশন করেছিল। আসলে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের শেষ 3 দশকের সময় যত এগিয়েছে, বিশেষ করে যদি তুমি দেখো যে ওখানে 42-এর আগস্ট আন্দোলন হচ্ছে, এবং সেই সময় যদি গোটা দুনিয়ার চিত্রটা দেখো, 39 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে পরতে পরতে তার গুণগত পরিবর্তন ঘটেছে। এবং যখন 41-এ সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত হচ্ছে, সেই সময় সারা পৃথিবীর যুদ্ধের পরিস্থিতি, এবং সেই সময়েও মানে আমি তোমায় বলছি যে এই 40, 41, 42 এই সময়ও তো পৃথিবীতে অসংখ্য উপনিবেশ, আমাদের দেশ তখন উপনিবেশ, তারও 3-4 বছর বা 3-4 বছর কি 5-6 বছর পর আমরা স্বাধীনতা পেয়েছি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয়, ফাসিস্টদের পরাজয়, লাল ফৌজের বিজয় গোটা পৃথিবীর মানব সভ্যতাকে শুধু রক্ষা করেছিল তাই নয়, এবং তখন বারে বারে দ্বিতীয় ফ্রন্ট, কিন্তু যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ো, অনেক বই আছে, আমি কোনো নির্দিষ্ট বইয়ের কথা বলছি না, বামপন্থী, অবামপন্থী, কমিউনিস্ট, অকমিউনিস্ট, অসংখ্য মানুষের বই আছে। শুধু সেটা ঠিক কিনা দেখে নিতে হবে, কারণ আজকে আমরা এমন একটা পরিবেশে আছি, ইতিহাস ভুলিয়ে দেওয়ার পরিবেশ তো। এবং নতুন প্রজন্ম, যেটাকে জেনারেশন জেড বলছে, তারা তো তাদের কাছে তাদের জেনারেশন এক্স বা তারও আগের ইতিহাস নেই। এবং ইতিহাস ভুললে পরে কি হয়, একটা অসাধারণ আন্দোলনের মধ্যে কেমন করে প্রতিক্রিয়াশীলরা তাদের জায়গা করে নেয়, বাংলাদেশ তার উদাহরণ। যাই হোক, আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ নয়, আমি সেদিকে যেতে চাইছি না। আমি যেটা বলতে গিয়ে বললাম, তাহলে সেই সময়কার পৃথিবীর রাজনীতি, পৃথিবীর ভয়ঙ্কর জটিল ছিল, এবং এরকম একটা জটিলতার পরিবেশে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম।
হাইকোর্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 46-এ নৌবিদ্রোহ, 46-এ তেভাগার লড়াই শুরু হয়ে যাচ্ছে, তেলেঙ্গানার লড়াই শুরু হয়ে যাচ্ছে, ওদিকে আইএনএর যারা ধরা পড়ছে, যাদের লালকেল্লায় যাদের বিচার হচ্ছে, পণ্ডিত নেহেরু সহ আরও অনেকে যখন বাধ্য হচ্ছেন জনগণের চাপে যে আইএনএর লোকদের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করতে, ফলে এই যে স্পর্শকাতর এবং জটিল পরিস্থিতিতে তার প্রভাব দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রেও পড়েছিল, স্বাধীনতা সংগ্রামের মধ্যেও পড়েছিল। এবং এই যে পর্বটা, বিশেষ করে 42 পরবর্তীকালের যে পর্ব, আমাদের দেশের যারা পরে শাসক শ্রেণী হয়েছে তাদেরও তো কতগুলো অদল বদল, পার্টিশন, স্বাধীনতার উষাকাল আমরা রক্তাক্ত করেছিলাম ভাতৃঘাতী দাঙ্গায়। ফলে এই সবটাকে মিলিয়ে একটা ক্ষুদ্র মাইক্রোস্কোপিক এবং সেই ব্রিটিশ সাম্রাজ্যের সময় থেকে আক্রান্ত হতে হতে, নিষিদ্ধ হতে হতে কমিউনিস্টরা কাজ করছে। ফলে তখন তাদের কাছে এই স্বাধীনতা, কারণ কমিউনিস্টদের যে মানে স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অংশগ্রহণের মূল মর্মবস্তুটা ছিল যে স্বাধীনতা মানে শুধুমাত্র ইউনিয়ন জ্যাকের বদলে আমাদের তেরঙ্গা নয়, স্বাধীনতা মানে শুধুমাত্র সাম্রাজ্যবাদী ব্রিটিশদের জায়গায় দেশীয় শাসক শ্রেণীর শাসনের অধীনে দেশের জনগণ থাকবে, এমনটা না। 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পর 1921 সালে তখন কমিউনিস্টরা কংগ্রেসের মধ্য থেকেই কাজ করছেন। জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে কমিউনিস্টরা প্রথম প্রস্তাব তুললেন যে পূর্ণ স্বাধীনতা। এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি তাকিয়ে দেখো, পূর্ণ স্বাধীনতার প্রস্তাব কিন্তু কমিউনিস্টদের আগে কেউ কখনো তোলেনি। পূর্ণ স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছেন? আমি আসছি। 1929 সালে লাহোরে গিয়ে পণ্ডিত নেহেরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব নিল 26শে নভেম্বর। সেই জন্য কিন্তু, না আমি ভুল বলছি, 26শে জানুয়ারি। সেই জন্য সংবিধান ইন্ট্রোডিউস হয়েছিল 26শে জানুয়ারি। তো যাই হোক, কমিউনিস্টরা, এবং যেটা তুমি জিজ্ঞেস করলে যে মানে পূর্ণ স্বরাজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ পূর্ণ স্বরাজ, কমিউনিস্টদের কাছে অনেক তার কথা আছে। এটা অফিসিয়াল কোনো প্রস্তাব ছিল না, কমিউনিস্ট গ্রুপ এই প্রস্তাব তুলেছিল যে স্বাধীনতা মানে হলো প্রথমত সাম্রাজ্যবাদের শাসন থেকে মুক্তি, দ্বিতীয়ত সমাজের মধ্যে যে শোষণ এবং সামাজিক নিপীড়ন রয়েছে তারও অবসান চাই, শ্রেণী শোষণের অবসান চাই, সামাজিক নিপীড়নের অবসান চাই। তাহলে এই মর্মবস্তু নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে কমিউনিস্টরা শ্রমিক কৃষক আন্দোলনের যারা প্রতিনিধিত্ব করত তারা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। ফলে কিন্তু যেহেতু আমরা শেষ পর্যন্ত অর্জন করতে পারলাম না লড়াইয়ের মধ্যে, কথা কেন বলছেন আসছি পরে, আমরা খানিকটা পেলাম, তার ফলে যে প্রাপ্তি, প্রত্যাশা, বিরাট প্রত্যাশা, অথচ প্রাপ্তি নেই, কি বলবো, পার্টিশনের মধ্য দিয়ে স্বাধীনতা, ব্রিটিশের পথকে আমাদের দেশের জাতীয় নেতারা মেনে নিলেন বা হয়তো সেই পরিস্থিতিতে মানতে তারা বাধ্য ছিলেন। কমিউনিস্টরা, অবিভক্ত কমিউনিস্ট পার্টি অখণ্ড ভারত চেয়েছিল, মোহনদাস করমচাঁদ গান্ধী অখণ্ড ভারত চেয়েছিলেন, আর কংগ্রেসের বাংলার একটা ফ্র্যাকশন তারা অখণ্ড ভারত চেয়েছিলেন। আর এই শ্যামাপ্রসাদরা ওকালতি করেছিল যাতে এই ধর্মের ভিত্তিতে ব্রিটিশদের দেখানো রাস্তায় দেশের স্বাধীনতা, এই পার্টিশনটা হয়। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে, মন খারাপের পরিস্থিতিতে, লাখো লাখো শরণার্থী, লাখো মানুষ ভুখা, এখান থেকে এই ধরনের একটা সংকীর্ণ স্লোগান কমিউনিস্টরা উত্থাপন করেছিল যে ইয়ে আজাদি ঝুটা হয়। এটা ভুল ছিল এবং দ্রুততার সাথে কমিউনিস্টরা সেটাকে সংশোধন করে, এবং সংশোধন করবার পর তাদের মূল্যায়ন হয় যে আমাদের দেশে 47-এর 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটা সার্বভৌম দেশ আমরা গঠন করেছিলাম, কিন্তু এটা রাজনৈতিক স্বাধীনতা। যদি প্রকৃতপক্ষে জনগণের স্বাধীনতার স্তরে পৌঁছতে হয়
তুমি আমাকে জিজ্ঞেস করলে, আমি তোমাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতার স্বাদ বলে একটি ছোট্ট গল্প আছে, তুমি গল্পটার দিকে চলে যাও যে স্বাধীনতার মানে কি। তাহলে পূর্ণ স্বাধীনতার স্বাদ যদি ভারতবর্ষের দরিদ্র খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে ওই যে 21 সালে যে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, কি বলে ওই পূর্ণ স্বরাজ, শ্রেণী শোষণের অবসান, সামাজিক নিপীড়নের অবসান, এটা যদি করতে হয় তাহলে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা এইটা দরকার। এবং ফলে 48-এর ওই ভ্রান্তি সংকীর্ণতাকে অতিক্রম করে এই স্বাধীনতার অমূল্য অবস্থানকে কমিউনিস্টরা স্বীকৃতি, এবং কমিউনিস্টরা স্বীকৃতি দেবে না তো কারা দেবে? ভারতের স্বাধীনতা সংগ্রামে নিঃস্বার্থভাবে সামান্য ক্ষুদ্র শক্তি নিয়ে যে শক্তি লড়াই করেছে তারা হলো কমিউনিস্টরা। আর অত্যন্ত আনফর্চুনেট, আমি অন্য শব্দ পেলাম না বলে এই শব্দ ব্যবহার করলাম, যে যারা সেই সময় স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ফ্রিডম মুভমেন্টের বিট্রেয়ার যারা, তাদের তৃতীয় প্রজন্ম আজকে ভারত রাষ্ট্রের রাষ্ট্র কাঠামোয় আছে। যাই হোক, আপনি দায়িত্ব নিয়ে কথা বলছেন? ইয়েস, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই কথা আপনি তথ্য দিয়ে প্রমাণ করতে পারবেন? তথ্য দিয়ে প্রমাণ, প্রথমত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কোথাও এই কথা এক বর্ণ উল্লেখ নেই যে আরএসএস এর কোনো কর্মী, আপনি সাভারকারকে অস্বীকার করতে পারেন? আরএসএস এর কোনো কি বলে নেতৃত্ব, তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। এবার রইল সাভারকারের প্রসঙ্গ, গোলওয়ালকার, সাভারকার, সবারই প্রসঙ্গ। এদের রচনাগুলো আমার বলার প্রয়োজন নেই। ফুইজ হিন্দু 1923 সালে সাভারকার যখন লিখছেন, যখন ব্রিটিশের কাছে বারে বারে মুচলেখা দিচ্ছেন যে আমাকে মুক্তি দাও সেলুলার জেল থেকে, তার হুইজ হিন্দু যদি পড়েন, যদি তুমি পড়ো, 23 সালে লেখা। হেডগেওয়ারের খুব বেশি লেখা আছে এমনটা নয়, যদি দ্বিতীয় সাভারকারের বেশ কিছু চিঠিপত্র, সেই সময় চিঠিপত্র আছে, যদি তুমি গোলওয়ালকরের বাঞ্চ অফ থটস পড়ো, যদি তুমি উই অ্যান্ড আওয়ার নেশন হুড ডিফাইন পড়ো, এটা তো প্রাক স্বাধীনতা পর্বের এগুলো সব রচনা, কিংবা স্বাধীনতা ঠিক প্রাপ্তির পরে পরে। এগুলো যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে স্পষ্টভাবে, তুমি প্রশ্ন করবে, এটা তো আমি বই ধরে কথা বলছি না, তুমি যদি দেখতে পাও তাহলে দেখবে ছত্রে ছত্রে তারা উল্লেখ করছেন যে কেন আরএসএস ক্যাডারদের এই স্বাধীনতার সংগ্রামে অংশ নেওয়া উচিত নয়। কারণ তখন থেকে আরএসএস চিহ্নিত করছেন যে আরএসএস প্রথম থেকে, তার জন্মলগ্ন থেকে মুসোলিনির ফাসিস্ট আদর্শে এবং সাংগঠনিক চলন পদ্ধতির ভারতীয় রূপান্তর ঘটিয়ে প্রথম দিন থেকে যে চলার পদ্ধতি আরএসএস নিয়েছিল, এবং তার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মধ্যে মুসোলিনির ফাসিস্ট দর্শন যেমন আছে, সংগঠনের মধ্যে মুসোলিনির ফাসিস্ট সংগঠনের ধারা যেমন আছে, ওই যে বললাম ভারতীয়করণ, তেমনি সাভারকারের হুইজ হিন্দুর যে বইটা, সেখানে তিনি বলছেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হিন্দুত্ব, হিন্দুত্ব মানে কি। সেখানে সাভারকার স্পষ্ট করে বলছেন যে হিন্দুত্বের হলো, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, হিন্দুত্ব হলো একটা পলিটিক্যাল প্রজেক্ট, একটা রাজনৈতিক মতাদর্শ। এবং তিনি স্পষ্ট করে বলছেন যে এই আমার লক্ষ্য হলো যে এই রাজনৈতিক হিন্দুত্ব, মানে এই যে পলিটিক্যাল প্রজেক্ট হিন্দুত্ব, একে যদি আমাকে কার্যকর করতে হয় তাহলে হিন্দু ধর্মের সামরিকীকরণ করতে হবে, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদেরকে এই রাস্তায় নিয়ে যেতে হবে। আরএসএস সেই রাজনৈতিক দর্শনের ভিত্তিতে গড়ে উঠেছে। সেই জন্য প্রথম থেকে তারা তাদের শত্রু হিসাবে কমিউনিস্টদেরকে চিহ্নিত করেছে, মুসলমানদের চিহ্নিত করেছে, খ্রিস্টানদের চিহ্নিত করেছে। ফলে তুমি যদি, আমি যে বইগুলোর কথা উল্লেখ করলাম, অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, তুমি দেখো তাহলে সেখানে স্পষ্ট হয়ে যাবে যে তারা, এবং তাদেরকে মানে কি বলবো, একটা প্রশংসা তাদের করতেই হবে যে তারা এই প্রশ্নে কোনো ছলনা করেননি, বরং স্বাধীনতা প্রাপ্তির পর বা যখন দেখলো যে ক্ষমতার কাছাকাছি আসা যায়, প্রথমে জনসংঘ করে, তারপর জনতা পার্টির ভিতরে থেকে, তারপর 80 সালে ভারতীয় জনতা পার্টি তৈরি করে, এবং তারপর সেই 89-এর
মানে রথযাত্রা, বাবরি মসজিদ, রাম জন্মভূমি, এই সমস্ত বিতর্ক, দাঙ্গা হাঙ্গামা, এই যে একটা রাজনৈতিক মানে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক মেরুকরণের পরিস্থিতি তৈরি করে যখন দেখলো যে তারা ক্ষমতার কাছাকাছি আসতে পারছে, তখন তারা মুখোশ ধরছে। তখন তারা কিন্তু এদের জন্মলগ্নে আরএসএস কখনো মুখোশ ধরেনি। এরা স্পষ্ট করে বলেছিল যে আমরা ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আমরা একমত নই, আমাদের কাছে স্বাধীনতার মানেটা হলো এই, স্পষ্ট করে কথাটা এবং তুমি যদি দেখো, এবং এই যে আমি রাজনৈতিক হিন্দুত্বের কথা বললাম, আমি সাভারকারকে বলেছি, সাভারকারের লেখা এটা তো অতটা স্পষ্ট নয়, এটা তুমি আরও স্পষ্টভাবে গোলওয়ালকারের লেখাতে গিয়ে তখন দেখবে যে এই যে রাজনৈতিক হিন্দুত্ব, সাভারকার যেটাকে হিন্দুত্ব বলছেন, পরে যেটা রাজনৈতিক হিন্দুত্ব হিসাবে কোট আনকোট একটা 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 শক্তিশালী মতাদর্শ হচ্ছে, সেই মতাদর্শ কিন্তু গড়ে উঠেছে, তুমি গোলওয়ালকারের লেখাতে পাবে, সেটা হলো মনুবাদের উপর ভিত্তি করে, এবং যে মনুবাদে ব্রাহ্মণ্যবাদের কথা বলা আছে, এবং সেই ব্রাহ্মণ্যবাদী ভাবনা থেকে আমি না মানলে, তুমি না মানলে, হিন্দু ধর্মের জাত ব্যবস্থার যে হায়ারার্কি, সেই হায়ারার্কিতে যারা নিচের দিকে দলিতরা এবং যারা নারী, তাদের সমমর্যাদার জায়গা নেই। কিন্তু তুমি যদি এখন দেখো, ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতার চারপাশে আছে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে, এখন এই সব অংশের মানুষদের একটা কৃত্রিম হিন্দুকরণ করছে, এমনকি আদিবাসীদের পর্যন্ত। এটা ওদের মুখোশ, কিন্তু ওদের জন্মলগ্নে ওরা মুখোশ ধরেনি, ফলে তুমি ওদের লেখাতেই পাবে যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওদের কোনো সম্পর্ক ছিল না, আমাকে বলতে হবে না। কিন্তু সাভারকারকে তো আরএসএস বা বিজেপি প্রজেক্ট করছে স্বাধীনতার মুখ হিসেবে। এখন আমি তোমায় বলি, এখন সাভারকার কেন, ও রাস্তাতে ওই পর্বকেও ওরা পেরিয়ে এসছে। এখনো ওরা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ওরা ভগবান না, সে প্রসঙ্গে আসছি। কিন্তু সেলুলার জেল, যার ঐতিহ্য নিয়ে আপনারা দীর্ঘদিন মুখর সোচ্চার হয়েছেন, যে সেলুলার জেলে দীর্ঘদিন কমিউনিস্ট বিপ্লবীরা বন্দী ছিলেন, বা যারা বন্দী ছিলেন তারা পরবর্তীকালে কমিউনিস্ট মতাদর্শে আগ্রহী হয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, বা আপনাদের দলে যোগদান করেছেন। আপনাদের দল বলা ভুল, অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন। কিন্তু সেই সঙ্গে সেই সময়টাকে কিভাবে দেখছেন, আজকের আয়নায় সেই সময়টাকে কিভাবে দেখছেন? এটাই তো স্বাভাবিক ছিল। প্রথম কথা হলো, আন্দামানের সেলুলার জেলে সাভারকারও ছিলেন, ঐতিহাসিক। হ্যাঁ হ্যাঁ, না ছিলেন তো বটেই। তিনি ওইখান থেকে বারে বারে সেখানে আবেদন রয়েছে, সেটা এই মোদী সরকারে আসার পর সেটাকে সমস্ত কিছুর ক্ষেত্রে যেমন ইতিহাসের ভ্রান্ত বিনির্মাণ ঘটছে, তেমনি সাভারকার যে সেলে ছিলেন সেই সেল নিয়েও ভ্রান্ত বিনির্মাণ ঘটনা ঘটছে। আমি নিজে আন্দামান সেলুলার জেলে গেছি, আমি যখন গেছি যে সময়ে, তখন আন্দামান সেলুলার জেলের সাভারকারের ওই রুমের উপর কোনো দেবত্ব আরোপ হয়নি, বরং সেই আন্দামান সেলুলার জেলে, যেটা এখন নেই, মোদী ক্ষমতায় আসার পর যেটাকে করেছে, যে সেলুলার জেলের যে বিভিন্ন ওই আছে, পাথরের যে লাগানো আছে, কি বলে, ওই আমি শব্দ পাচ্ছি না, মানে খোদাই করা আছে, গাঁথনি আছে, সেখানে যাদের নাম আছে তাদের মধ্যে একটা বড় অংশ যারা গেছিলেন, তারা সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা মনে করেছিলেন সশস্ত্র বিপ্লববাদী পথে ব্রিটিশদেরকে সরাতে হবে, বিভিন্নভাবে তারা গেছিলেন। কেউ তারা মাস্টারদার সাথী ছিলেন, কেউ অন্যান্য জায়গা থেকে ছিলেন, এবং সেই জেলে গিয়ে তারা তাদের সশস্ত্র বিপ্লববাদের যে লক্ষ্য, যে দেশকে স্বাধীন করতে হবে, এটার মধ্যে কোনো ভুল ছিল না, কিন্তু তারা দেখলো যে এই পথে সম্ভব নয়। তখন তাদের উপলব্ধি হলো, কারণ সেই সময় রুশ দেশে বিপ্লব হয়ে গেছে, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে শ্রমিক কৃষকের অংশগ্রহণ বাড়ছে, খেটে খাওয়া মানুষের অংশগ্রহণ বাড়ছে, বলে তারা তাদের জীবনের অভিজ্ঞতায় বুঝেছিলেন লক্ষ্যে আমরা ঠিক থাকলেও আমাদের কাজের যে ধরন, সেই ধরনের পরিবর্তন আনতে হবে। এবং স্বাভাবিকভাবে সেই সময়কার পৃথিবীতে যারা প্রগতিশীলতার কথা বলবে, যারা মুক্তির কথা বলেছে, যারা স্বাধীনতার কথা বলেছে, পৃথিবীর সব দেশে তাদেরকে সমাজতান্ত্রিক আদর্শ এবং কমিউনিস্টদের যে আদর্শ, সেই আদর্শই তাদেরকে প্রভাবিত করেছে। এটা কোনো নতুন কথা নয়। বলে সেই আদর্শে প্রভাবিত হয়ে তারা আন্দামানের সেলুলার জেলে কমিউনিস্ট কনসলিডেশন তৈরি করেছিলেন, তাদের মধ্যে তাত্ত্বিক চর্চা হয়েছে, বিতর্ক হয়েছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার পর অসংখ্য, এই যে তুমি যেখানে বসে কথা বলছো, হরে কৃষ্ণ কুমারের সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেখানে সুবোধ চৌধুরী, বর্ধমান জেলার, অবিভক্ত বর্ধমান জেলার কমিউনিস্ট আন্দোলনের
বিনয় চৌধুরী সেলুলার জেলে না, সেলুলার জেলে ছিলেন, বক্সা জেলে হ্যাঁ, বন্দী ছিলেন। তো এরকম কমিউনিস্ট কনসিডারেশনের গণেশ ঘোষ, মুজাফফর আহমেদ, মুজাফফর আহমেদ না, গণেশ ঘোষ, অনন্ত সিং, এরকম অনেক অনেক মানুষ, সতীশ পাকরাশি, এরা সকলে যে কমিউনিস্ট কনসলিডেশন, এরা তার প্রোডাক্ট। এবং তুমি যদি দেখো, সে শুধু আন্দামানের সেলুলার জেল থেকে নয়, তুমি যদি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ থেকে যারা এসছেন, লক্ষ্মী সাইগলের নাম বলতে পারি, আরও অনেকের নাম বলতে এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। তুমি যদি মাস্টারদার সাথীদের কথা বলো, গণেশ ঘোষ, অনন্ত সিং, এরা তো সতীশ পাকরাশি, এরা তো মাস্টারদার সাথী। কল্পনা যোশী পরে হয়েছিলেন, কল্পনা দত্ত, এরকম অসংখ্য নাম, অসংখ্য নাম তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে এরা সকলেই কিন্তু স্বাধীনতা সংগ্রামের শেষ যে পর্বগুলো, যে পর্বে তারা জেল থেকে মুক্তি পেয়েছিলেন বা স্বাধীনতা প্রাপ্তির পর যারা মুক্তি পেয়েছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই কমিউনিস্ট আন্দোলনে, সমাজতন্ত্রের আদর্শে শ্রমিক কৃষকের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যেই কিন্তু ছিল। তুমি একজন কাউকে খুঁজে দেখাতে পারবে না যে আন্দামানের সেলুলার জেল থেকে অথবা ব্রিটিশের কারাগার থেকে মুক্ত হবার পর বেরিয়েছে, যে পরবর্তীকালে হিন্দু মহাসভা করতে গেছে বা জনসংঘ করতে গেছে। বিজেপির তো তখন জন্ম হয়নি, দেখাতে পারবে না। ফাইন, কিন্তু এরপরে আমার খুব প্রাসঙ্গিক প্রশ্ন থাকবে। আমরা হয়তো মূল বিষয়ের থেকে একটুখানি বেরিয়ে যাচ্ছি, বৃত্তচ্যুত হচ্ছি, কিন্তু পরিধির মধ্যে থেকে বলছি আমি যে তার পরের সময়কালের মধ্যে এই দীর্ঘ ৭৭ বছরে আপনারা তো সংসদীয় রাজনীতিকে নিজেদের চলার পথ হিসেবে বেছে নিয়েছেন এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই আপনাদের খুব সাফল্যের জায়গা নেই। 3টে রাজ্যের মধ্যে মোটামুটি। একটা ছোট কারেকশন করি, তুমি বললে সংসদীয় পথকেই বেছে নিয়েছি। আমরা কমিউনিস্টরা, আমরা এখন তুমি আমার পরিচয় যা দিলে, আমার যে পার্টি সিপিআইএম, ওই যে বললাম 48-এর ভ্রান্তির কারেকশন করে আমরা এই দেশের স্বাধীনতার, রাজনৈতিক যে স্বাধীনতা বা তার যে গুরুত্ব, এবং এর তো ঘটনা, মোদি না এলে বোঝা যেত না আমাদের সংবিধানের গুরুত্ব। মোদি না এলে বোঝা যেত না যে সংবিধান গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের ধারণাকে কতটা প্রোটেক্ট করেছে। এবং 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 আমি বলি, এবং ধরো আমাদের চারপাশের প্রতিবেশীদের দিকে যদি তাকিয়ে আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে সেই সময় আমাদের পূর্বসূরীরা যখন ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে পার্টিশন হচ্ছে, স্বাধীনতার উষাকাল আমরা পরস্পরকে রক্তাক্ত করেছি, সেই সময় আমাদের যখন একটা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হচ্ছে একটা অংশ, আমাদের পূর্বসূরীরা কিন্তু সেকুলারিজমকে ভিত্তি করেছিলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন, যুক্তরাষ্ট্রের ধারণাকে প্রতিষ্ঠা করেছিলেন, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে করেছে। তাহলে এইগুলো সব আমাদের দেশের, আমাদের মানে যে আমাদের দেশকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে একটা শক্তিশালী, প্রগতিশীলতার বিচারে একটা শক্তিশালী জায়গায় দাঁড় করিয়েছিল। ফলে আমরা সিপিআইএম, আমরা যেমন এটা মনে করি না যে এই বর্তমান সমাজের মধ্যেই সেই 21 সালে কমিউনিস্টরা যে শ্রেণী শোষণ মুক্ত, সামাজিক নিপীড়ন মুক্ত একটা ভারত, সেই ভারত কেবলমাত্র এই সংসদীয় ব্যবস্থার মধ্যে থেকে হবে না। তার জন্য গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন, সমাজ পরিবর্তনের আন্দোলন এবং ভারতবর্ষের বিপ্লব, সে সম্পর্কে নির্দিষ্ট আমাদের কথা আছে। তোমার নিশ্চয়ই আজকে সাবজেক্ট তা নয়, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু আমরা মনে করেছি যে স্বাধীন, একটু আগে যে কথাগুলো বললাম, সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সামাজিক ন্যায়ের ধারণা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকে সংবিধান প্রোটেক্ট করছে। সেখানে সংসদীয় পথের লড়াইটা এখনো গুরুত্বপূর্ণ। সেই জন্য, এবং এটা আজ নয়, তুমি যদি বিপ্লবের আগের রুশ দেশ দেখো, লেনিনকে দেখো বা অন্যান্য দেখো, আবার ঠিক একইভাবে এর দেশগুলোতে, আমাদের এশিয়ার দেশগুলোতে বা লাতিন আমেরিকার দেশগুলোতে এই অভিজ্ঞতা নেই। তাহলে পৃথিবীর কোথাও কোথাও এই অভিজ্ঞতা আছে। কমিউনিস্টরা প্রাক বিপ্লবী পর্বে সংসদীয় পথকে ব্যবহার করেছে, সেই সংগ্রামের মধ্যে থেকেছে। মূল প্রশ্ন হলো, সে সংসদীয় পথের লড়াই হোক কিংবা সংসদের বাইরের লড়াই হোক, মূল প্রশ্ন হলো যে খেটে খাওয়া মানুষের শ্রেণী চেতনাকে উন্নত করতে পারা যাচ্ছে কিনা, তাদের সংগঠিত করতে পারা যাচ্ছে কিনা, এবং শোষণহীন এবং সামাজিক নিপীড়নহীন সমাজের দিকে যাত্রার পথে এগোতে পারা যাচ্ছে কিনা।
এইবার তোমার যেটা কথা বললে যে সংসদীয় পথে আমাদের দেশে এবং সেখানে সাফল্য নেই, এবং আমি আর একটা প্রশ্ন অবশ্যই খুব পার্টিনেন্টভাবেই অ্যাড করতে হবে, সেটা হলো আপনাদের যে চলার পথ, আপনাদের যে রাজনৈতিক পথ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রাসঙ্গিকতার সব থেকে বেশি যে জায়গা ছিল উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, একাধিক জায়গা যেখানে সামাজিক দমন পীড়ন ইত্যাদির জায়গা সব থেকে বেশি, সেখানে আপনার প্রাসঙ্গিক এখনো অবধি হতে পারেননি। আচ্ছা, এইবারে লোকসভা নির্বাচনে অমরারাম শিকর থেকে জয়ের পরও উত্তর ভারতে কমিউনিস্টরা প্রাসঙ্গিক নয়, এই কথাটা বলা বোধহয় খাটে না। এর আগে উত্তরপ্রদেশে কানপুরে আমি তোমার কাছে কথাটা হালকা করে বললাম। এবং এই অমরারামের জয়, এটা যেমন ইন্ডিয়া ব্লকের একটা তার ভূমিকা মানে অন্যতম প্রধান, কিন্তু শিকর দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন, বামপন্থী আন্দোলনের জায়গায়, এটাকে খাটো করা যায়। আমি কথাটা সেই জন্য বললাম না, এটা তো ঘটনা যে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনে জাতীয় কংগ্রেস তারা সরকার চালিয়েছে, তারপরেই যাদের শক্তি, সেই শক্তি কমিউনিস্টরা। এবং একটা সময় কথা ছিল দিল্লি থেকে ট্রেনে যাত্রা শুরু করলে কলকাতা পর্যন্ত পৌঁছলে রাস্তার দুধারে যতগুলো লোকসভা আসন আছে তার মানে অনেক জায়গায় থেকে খেটে খাওয়া মানুষ কমিউনিস্টদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে। সেই জায়গা নেই, কোনো সন্দেহ নেই, সেই জায়গা নেই। কেন নেই, কী জন্য নেই, কোথায় সমস্যা, কোথায় দেশ দুনিয়ার বদল, মানুষের মনোভাবের বদল, এই সব নিয়ে আমাদের খুব স্পষ্ট কথা আছে। কথাটা এইটা যে এখন ভারতবর্ষের এই যে আমি তোমায় বলবো যে এটা আমার কথা অপেক্ষা, যে তুমি একটু আগে একটা কথা বলছিলে না যে আমি শব্দ ব্যবহার করলাম যে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করলাম না, আমি স্বাধীনতা পেলাম। তুমি তাকিয়ে দেখো যে এই 46, 47 এই যে সময়টা, 45 আইএনএ থেকে তুমি যদি ধরো, ওদিকে আইএনএ লড়াই করছে, এদিকে 46-এ আমাদের নৌবিদ্রোহ হচ্ছে, সেখানে একসঙ্গে 3টে পতাকা উঠছে, যা কংগ্রেসের পতাকা, লীগের পতাকা, কমিউনিস্টদের পতাকা, অন্য 2টো পতাকা চলে যাচ্ছে, কমিউনিস্টদের পতাকা শেষ পর্যন্ত থাকছে। বিটিআরকে ব্রিটিশ পুলিশ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তেলেঙ্গানায় সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে, আমাদের অবিভক্ত বাংলা তখন তেভাগার লড়াই শুরু হয়েছে। তুমি যদি দেখো ছাত্রদের লড়াই হচ্ছে। আমি তোমাকে এখানে রেফার করব, আমি ওই বইটার সমস্ত বিষয়কে আমি তোমাকে না, ওই কথা আমি বলবো না। আমি অমলেন্দু সেনগুপ্ত আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, এটা খুবই খারাপ বিষয়, কিন্তু বইটার নাম আমার মনে আছে, এই লাইব্রেরিতেও তুমি খুঁজে পাবে, উত্তাল 40 অসমাপ্ত বিপ্লব। পৃথিবীতে কখনো কখনো এমন ঘটনা ঘটে যে ঘটনাতে দেখো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম কোন সময়টায় হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তুমি যদি দেখো তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সবটাই কি অত্যন্ত ইতিবাচক ঐতিহ্য? একদম না। মূলত বলা ভালো শেষ 3 দশক, 17 সাল থেকে 47 সাল, এইখানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের গুণগত পরিবর্তন ঘটে যাচ্ছে। রুশ বিপ্লব, শ্রমিক কৃষকদের অংশগ্রহণ, মোহনদাস করমচাঁদ গান্ধী আসছেন, স্বাধীনতার আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তরিত করছেন, এরকম অনেকগুলো ব্যাপার আছে। কমিউনিস্টরা কংগ্রেসের মধ্য থেকে লড়াই করছে। তো আমি যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তো এই যে সময়টা যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে ভারতবর্ষের এবং জাতীয় এবং যত তুমি খেয়াল করো এই যে গুণগত পরিবর্তন ঘটছে, এবং 30 পরবর্তী যে সময়, 30 পরবর্তী সময়, 30-এর আগের সময় না, 30 পরবর্তী যে সময়, 30 পরবর্তী সময়টা আমি কেন বলছি? 30 পরবর্তী সময় মানে ভগৎ সিংয়ের কথা আসবে। লাহোর জেলে ফাঁসির আগে বা ভগৎ সিং বলছেন যে আমি শুধু স্বাধীনতা চাই না, আমি চাই স্বাধীন সমাজতান্ত্রিক ভারত। এবং সেই জন্য হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন পরিবর্তিত হয়ে যাচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তুমি যদি মাস্টারদার ওই যে স্বাধীন চট্টগ্রাম তার যদি তুমি পড়ো, কি বলে, প্রচার পুস্তিকা পড়ো, এমনকি তুমি যদি স্বাধীন তাম্রলিপ্ত দেখো কয়েকটা দিনের জন্য,
ভগৎ সিং, মাস্টারদার, চট্টগ্রামের লড়াই আর তাম্রলিপ্ত এক নয়, আদর্শগত দিক থেকে পার্থক্য আছে। আমি কথাটা বলতে চাইছি যে 30 পরবর্তীকালে এই যে কতগুলো প্রবণতা আসছে, এই প্রবণতাতে ভারতের স্বাধীনতা আন্দোলনেও সমাজতান্ত্রিক আদর্শ এবং অতটা স্পষ্ট না হলেও অস্পষ্টভাবে হলেও কিন্তু কমিউনিস্টদের কথা, কারণ 23 সাল, 26 সাল, 29 সাল মিরাট, পেশোয়ার, লাহোর দুটো আগে পরে হতে পারে, এবং 29শে মিরাট ষড়যন্ত্র মামলা। কমিউনিস্টদেরকে সেখানে মুজাফফর আহমেদ তারা বলছে যে আদালতে বলছে যে আমরা কি চাই। তারা সাভারকারের মতো ক্ষমা প্রার্থনা করেনি, বলেছে আমরা কি চাই, আদালতের আলোচনার মধ্যে দিয়ে দেশবাসীকে জানাচ্ছে। তারপরে পরেই তুমি দেখতে পাবে, আমি এই মুহূর্তে সালটা ভুলে যাচ্ছি, ঠিক এই পর্বগুলো থেকে। তাহলে দেখো 20 সালে ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছে, 20 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হচ্ছে, 36 সালে নিখিল ভারত কিষাণ সভা তৈরি হচ্ছে, 36-এ নিখিল ভারত ছাত্র ফেডারেশন তৈরি হচ্ছে, 21 সালে আহমেদাবাদ অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উঠছে, সেখানে বলছে শ্রেণীহীন এবং সামাজিক নিপীড়নহীন। সেই প্রস্তাব 22 সালে আবার রিপিট করছে গয়া কংগ্রেসে। 23 সাল থেকে একটার পর একটা ষড়যন্ত্র মামলা, যারা পূর্ণ স্বাধীনতার কথা বলছে, শ্রেণী শোষণের কথা বলছে, সামাজিক নিপীড়নের কথা বলছে, তাদেরকে ব্রিটিশরা ষড়যন্ত্র মামলায় জেলে পাঠাচ্ছে। ঠিক তার পরে কমিউনিস্ট পার্টি, তখন এইটুকু পার্টি, তাকে ব্রিটিশরা নিষিদ্ধ ঘোষণা করছে। তার মানে আমি তোমাকে যে কথাটা বলতে চাইছি যে এর থেকে দুটো জিনিস ইতিহাসে আছে, এই এতগুলো যে কথা বলে গেলাম, যে এক, ভারতের স্বাধীনতা সংগ্রামে শ্রমিক কৃষকের প্রত্যক্ষ অংশগ্রহণ বাড়ছে, সমাজতান্ত্রিক আদর্শ একটা শক্তিশালী আদর্শ হিসেবে হাজির করছে। আমি এখানে তোমায় রেফার করছি, ওই যে আমি এক্ষুনি বললাম 36 সালে লখনৌতে AISF তৈরি হচ্ছে, অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন তৈরি হচ্ছে। সেই অধিবেশনে মুহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহেরু দুজনে উপস্থিত আছেন। সম্ভবত জিন্না ওই অধিবেশনটায় প্রিজাইড করেছিলেন, সম্ভবত, যদি ভুল না বলি, আমি ঠিক কনফার্ম হতে পারলাম না বলে সম্ভবত শব্দ বললাম, তোমার তো মানুষের কাছে যাবে। আর নেহেরু বক্তৃতা করেছিলেন। নেহেরু সেই বক্তৃতায় বলেছিলেন যে তোমাদের, মানে সেই অধিবেশনে উপস্থিত ছাত্র এবং যুব সম্প্রদায়, যে তোমাদের শুধু ভারতের স্বাধীনতার জন্য লড়াই করলে হবে না, তোমাদের লড়তে হবে রুশ তরুণ এবং চীনা ছাত্রদের মতো। তার পরের লাইনটা বলছেন সমাজতন্ত্রের জন্য। তাহলে পণ্ডিত নেহেরু, তিনি তো কমিউনিস্ট ছিলেন না, কিন্তু তিনি একটা বামপন্থী বা প্রোগ্রেসিভ সেকুলার, কংগ্রেস তো একটা গণমঞ্চ, সেখানে দক্ষিণপন্থীরাও ছিল। তাহলে এই পণ্ডিত নেহেরুর এই কথা, বা এই একটু আগে আমি ভগৎ সিং বললাম, মাস্টারদা বললাম, ষড়যন্ত্র মামলাগুলো বলছি, তাদেরকে জেলে পাঠানো বলছি, কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছি, এই সব কথাগুলোর মধ্যে দিয়ে দুটো জিনিস আসে, তোমার উত্তর তুমি পাবে। যে প্রথম কথাটা হলো যে তাহলে আদর্শ হিসাবে সমাজতন্ত্র এবং কমিউনিস্টদের ভূত, যেটা 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্কস এঙ্গেলস লিখলেন, তাহলে ব্রিটিশরাও কমিউনিজমের ভূত দেখেছিল ভারতে, এবং যারা স্বাধীন ভারতে শাসক শ্রেণী হতে চলেছে তারাও কিন্তু কমিউনিস্টদের ভূত দেখেছিল, সমাজতান্ত্রিক আদর্শের ভূত দেখেছিল। এই যে আমাদের দেশের স্বাধীনতার আমাদের দেশের স্বাধীনতার পর যে নতুন শাসক শ্রেণী গড়ে উঠল, যে বুর্জুয়া এবং সামন্তদের যে কোলাবোরেশন, তুমি দুনিয়ায় কোথাও পাবে না। তাহলে এই কোলাবোরেশন কেন, কি জন্য এই কোলাবোরেশনের দিকে গেছিল? তাহলে এই সব কিছুর মধ্য দিয়ে একটা প্রচেষ্টা ছিল, এবং উত্তাল 40 অসমাপ্ত বিপ্লব, নৌবিদ্রোহ, INA, এবং আস্তে আস্তে ব্রিটিশরা এটা বুঝেছিল যে আমি যদি এখনই এই দেশটাকে স্বাধীনতা না দিই, তাহলে এখানকার যে অর্থনীতি, সেই অর্থনীতির উপর আমার চিরকালের জন্য নিয়ন্ত্রণ চলে যাবে। এই দেশটা যদি আর একটা রুশ দেশ হতে যায়, কারণ তাদের কাছে তখন এই তথ্য আছে যে জাপ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের কমিউনিস্টরা এবং তাদের শ্রেণীশত্রুর দিক থেকে যে কুওমিন্টাংদের সঙ্গে মিলে একসঙ্গে লড়াই করছে। এবং 1947 সময়টাকে তুমি ধরো, ঠিক তার 2 বছর পর চীন স্বাধীন হচ্ছে, কারণ তখন কিন্তু চীনে লং মার্চ শুরু হয়ে গেছে, তখন কিন্তু কমিউনিস্টদের নিয়ন্ত্রিত লাল মুক্তাঞ্চল কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে এশিয়ার মতো একটা বাজার একটা সময়ে
ব্রিটিশ মানে ইউরোপীয়রা এদেশে এই ভূখণ্ডে আসার আগে ভারত এবং চীনের ওয়ার্ল্ড ইকোনমিতে যৌথ জিডিপি ছিল 51%। তাহলে এইরকম একটা বড় বাজার চীন মোটামুটি কি দিকে যেতে চলেছে সেটা পরিষ্কার ছিল। তাহলে ভারতও যদি সেদিকে যায় তাহলে একটা দেশ স্বাধীন হলো সেটা বড় কথা নয়, বিশ্ব সাম্রাজ্যবাদের ভবিষ্যতের বড় ক্ষতি। অনেকগুলো ঘটনা আছে, এইটা এক। আর দ্বিতীয়ত এই যে বললাম এত নিপীড়ন, এত আক্রমণ, এই সব কিছুর মধ্য দিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা আমাদের দেশে হয়নি। এটা ঘটনা। এবং তার তুমি যদি গোটা পর্বটা তুমি দেখো, এর মানে এটা নয় যে কমিউনিস্ট আন্দোলনের নিজস্ব দুর্বলতা নেই, সাংগঠনিক দুর্বলতা নেই, তার শ্রেণীর মানুষকে সংগঠিত করে লড়াইয়ের রাস্তায় যাওয়ার দুর্বলতা নেই, অবশ্যই দুর্বলতা আছে। কিন্তু তোমাকে বিচার করতে হবে। এবং এটা মনে রেখো, পশ্চিমবাংলার পরিস্থিতি ভারতবর্ষের পরিস্থিতি নিরপেক্ষ নয়, ভারতবর্ষের পরিস্থিতি দুনিয়ার পরিস্থিতি নিরপেক্ষ নয়। তাহলে যখন কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে তখন দুনিয়া কি, আর যখন দেশ স্বাধীনতা প্রাপ্ত হচ্ছে তখনকার পরিস্থিতি কি? তাহলে আছে অনেকগুলো কথা আছে, এত অল্প সময় তাও তোমার আমি অনেক কথা বললাম। হ্যাঁ, এটা দুর্বলতা, যে সম্ভাবনা এবং যে শক্তি ভারতবর্ষে কমিউনিস্টদের ছিল আজকে নেই, তাদের প্রভাব কমেছে। এবং এটা কমিউনিস্টদের পক্ষে ভালো হয়েছে না মন্দ হয়েছে আমি এ বিতর্কের জায়গায় যাচ্ছি না, বরং আমি উল্টো দিকে বলি যে কমিউনিস্টদের প্রভাব এবং শক্তি কমার ফলে ভারতবর্ষের কি ভালো হয়েছে? ভারতবর্ষের বুর্জুয়া গণতন্ত্রের যে সংবিধান সেটা কি সুরক্ষিত আছে? ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ তারা কি ভালো আছে? ভারতবর্ষের যে সার্বভৌমত্ব সেটা কি ভালো আছে? ভারতবর্ষের সেকুলারিজম সেটা কি আজকে মানে সুরক্ষিত? ভারতবর্ষের এই যে নতুন প্রজন্ম সেটা তার ভবিষ্যৎ কি আজকে সুরক্ষিত? ফলে আমার মনে হয় এইভাবে ভাবাটা উচিত। আর তোমাকে আমি এইটা বলতে পারি যে মানুষ ইতিহাস তৈরি করে, মানুষ ইতিহাস তৈরি করে। ক্ষুদিরাম যেদিন ফাঁসির মঞ্চে গেছিলেন সেদিন ভারতবর্ষের কেউ কল্পনা করেনি যে ব্রিটিশদের এদেশ থেকে তাড়ানো যাবে। ফলে তোমায় আমি বলি, যন্ত্রণা, জীবনের অভিজ্ঞতা, এই সব কিছুর মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষকে শোষণ মুক্তির সংগ্রামের রাস্তায় টেনে আনবেই। এখানে প্রশ্নটা হলো, অভিজ্ঞতাই শুধু মানুষের মধ্যে চেতনা তৈরি করে না, তার মধ্যে রাজনৈতিক চেতনা নিয়ে যেতে হয়। এইটা দায়িত্ব হলো ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা, ছাত্র যুবরা সব মিলিয়ে, বামপন্থীরা, কমিউনিস্টরা। এই কাজের দুর্বলতা আছে বলেই তো আমাদের দেশে স্বাধীনতার বিট্রেয়াররা স্বাধীনতার ৭৫ বছর আমাদের দেশে পালন করার সুযোগ পেয়েছে। এটাই সোশ্যাল মিডিয়ার একটা শক্তি যে এখানে আমরা এই পরিসরে এই ভাষ্য নিয়ে, এই বিকল্প ভাষ্য নিয়ে আলোচনা করতে পারি। এখানে কোনো বিজ্ঞাপনের বিরতি নেই, এখানে কেউ, এটা আনকাট এপিসোড অন আ লাইটার নোট। এবং তার থেকেও বড় কথা, আমার ধারণা এই ভাষ্য আগামী প্রজন্মের জন্য এই সময়ের দস্তাবেজ হয়ে থাকবে। অন আ লাইটার নোট আমি একটা পরের প্রশ্ন করব, যে প্রশ্ন হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। একটা সময় আপনাদের নিন্দুকরা বলতেন চীনের আকাশে লাল মেঘ করলে পশ্চিমবাংলায় বৃষ্টি হয় বা ভারতের কমিউনিস্টদের মাটি ভিজে যায়। সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে অনেকে বলছেন এই নির্বাচনী পরাজয় তিনি মেলালেন আজকে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি, বিশেষ করে পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টি একই সঙ্গে গান্ধীজি এবং নেতাজিকে স্মরণ করছে। চে গেভারার জায়গায়, লেনিনের জায়গায়, মার্কস এঙ্গেলসের জায়গায় তারা ভগৎ সিংকে স্মরণ করছে। এই প্রশ্নের কি উত্তর দেবে? প্রথম কথা হলো যে এই যে আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধাদের বা আমাদের সমাজের মনীষাদের স্মরণ বা তাদের সম্পর্কে ভাবনা আমরা চিরকালই ভাবি, এটা কোনো নতুন কথা না, এটা কোনো নতুন কথা। আপনি এই লাইব্রেরিতে খুঁজে দেখুন, এখানে রবীন্দ্রনাথ পাবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আজকের অতি দক্ষিণপন্থীদের প্রথমত লাইব্রেরি থাকে না, আর সেখানে রবীন্দ্রনাথের কোনো জায়গা হয় না। এমনকি গতকাল আমরা বাংলাদেশেও দেখেছি ছাত্রদের যে একটা ন্যায্য বা ছাত্রদের যে মানে একটা কি বলবো একটা অপারেশনের বিরুদ্ধে লড়াইয়ে কেমন করে মৌলবাদীরা ঢুকে গেছে সেখানে বোঝা যাচ্ছে। তো আমি কথাটা বলছি, এটা না, আমি তোমার প্রশ্নটাকে আমি কোনো মানে মৌলবাদী দেগে দিয়ে আমি তোমাকে আক্রমণ করছি না, এটা কমিউনিস্টদের সম্পর্কে চিরকালের একটা কথা, চিরকালের কথা।
এইটা ইতিহাস এই কথা বলে না যে কলকাতায় যখন কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে, কমিউনিস্টরা সেইভাবে সংগঠিত কমিউনিস্ট পার্টি তখনও হয়নি। সৌমেন ঠাকুরের নাম অনেকে হয়তো তোমরা জানো কিনা আমি জানি না, আমাদের দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং অন্যতম কমিউনিস্ট ছিলেন। সৌমেন ঠাকুর বাড়ির সন্তান, এবং আমি তোমায় বলছি যে এ তো আজকের জন্য লেখা নয়, সরোজ মুখার্জির একটা বই আছে, কমিউনিস্ট পার্টিও আমরা, সম্ভবত আত্মজীবনী, সেই বইটা তুমি দেখো। সেখানে রবি ঠাকুর জানছেন জোড়াসাঁকোতে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্যরা এসে মিলিত হচ্ছে। আমি তোমায় বলি যে প্রশান্ত মহালানবিশের যে লেখা আছে সেই লেখাতে তুমি পড়ে দেখবে ওনার শেষ কয়েকটা দিনের বর্ণনা উনি দিচ্ছেন। তাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে, রবি ঠাকুর জিজ্ঞেস করছেন যে যুদ্ধের খবর কি। যেদিন প্রশান্ত মহালানবিশ বলছেন যেদিন একটু রাশিয়া কোণঠাসা দেখতাম, মুখে মেঘ করে আসছে, যেদিন একটু রাশিয়া এগোচ্ছে তার মুখটা উজ্জ্বল হতো, তিনি বলছেন যে পারবে, ওরাই পারবে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ বললেন সম্ভবত সভ্যতার সংকটে। তার শেষ রচনা ৮০ বছরের জন্মদিনের সম্ভবত শেষ রচনা, তাতে তিনি এটা লিখলেন। আর কার্ল মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ইস্তেহারে বলছেন যে সর্বহারার শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই, জয় করার জন্য পড়ে আছে গোটা দুনিয়া। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? তুমি রবীন্দ্রনাথ পড়ো, সবাইকেই তার একটা পর্ব দেখতে হয়। এই যে তুমি না, কোনোদিন কমিউনিস্টরা কোনোদিনই বলেনি। আমি জানতাম তুমি এরপর এই কথাটা বলবে, আমি আসবো। কমিউনিস্টরা কোনোদিনই বলেনি। আমি তোমায় বলছি যে তুমি মুক্তধারা পড়ো, রাশিয়ার চিঠি আছে, তুমি পাবে দস্তাবেজ, হিটলার মুসোলিনি মোদিকে মেলাতে পারবে। তুমি কি বলে ওটা ভুলে গেলাম, কমিউনিস্ট আন্দোলনের প্রতি এই ভারতীয় মনীষীদের, এটা রক্তকরবীর সেন্টিনারি, তুমি রক্তকরবী পড়ো। আমি না, রক্তকরবী পড়লে শুধু হবে না, তোমাকে খালি আটকাচ্ছি। রক্তকরবী পড়লে হবে না। রক্তকরবীতে যে প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ দিতে পারেননি সেই প্রশ্নের উত্তর আছে রথের রশিতে, ছোট্ট একটি নাটিকা পড়ো, তাহলেই বুঝবে। তাহলে যে মানুষ রবীন্দ্রনাথের মতো, আমার প্রশ্নটা অন্য জায়গায়। হ্যাঁ, তোমার প্রশ্ন আমি বুঝেছি যে তাহলে আমরা কেন করছি। আসলে আমরা চিরকালই করি। ভগৎ সিং এর উত্তরাধিকার ভারতবর্ষ যদি কেউ বহন করে থাকে, কমিউনিস্টরা বহন করছে। সেটা 100 বার স্মরণ করছেন না কেন তাহলে? কে বললো করতেন না? না না, আপনাদের পার্টির এখনো গেলে মার্কস এঙ্গেলস লেনিনের ছবি বেশি পাওয়া যায়। মার্কস এঙ্গেলস লেনিনের, এটা মানুষের কথা, আমার কথা নয়। হ্যাঁ, এটা মানুষকে খাওয়ানো কথা, তো এখনো আছে, তো কেন থাকবে না? মার্কস কি কোনো দেশের মানুষ নাকি? রবীন্দ্রনাথের ছবি কি শুধুমাত্র বাঙালিদের ঘরে আছে না ভারতবর্ষের ঘরে আছে? আমাদের অবশ্যই তো আইনস্টাইনেরও ছবি আছে, আমাদের অবশ্যই তো শরৎচন্দ্রেরও ছবি আছে, প্রেমচন্দ্রেরও ছবি আছে, মির্জা গালিবের ছবি আছে। মির্জা গালিব কবে কোন কালে কমিউনিস্ট ছিলেন? আসলে এটা কথা নয়, এটা কথা নয়। কথাটা হলো এইটা যে নেতাজির প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ক। আচ্ছা, তা যদি না হতো, হ্যাঁ ঠিকই, সেই সময় আমি যে বললাম না, ওই যে পর্বটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই যে পর্বটা, ওই পর্বের নির্দিষ্ট 3-4 বছরের অত্যন্ত কি বলবো বিভ্রান্তিকর, অস্পষ্ট, ধোঁয়াশাযুক্ত, স্পর্শকাতর পরিস্থিতির ওই 2-3 বছরের ঘটনা নিয়ে তুমি যদি ইতিহাসকে লাইব্রেরির কনফাইন্ড কপি করে দাও, তাহলে তোমার থেকে বোকা এবং অনৈতিহাসিক মানুষ আর কেউ হবে না। আমি তোমাকে বলছি না, আমরা যদি যে কেউ করি হবে না, এটা তোমার মনে রাখতে হবে। এটা ঠিকই সেই সময়, এই যে তোমার কথাটা তুমি বললে, সেই সময় একটি পত্রিকাতে, এবং সেই পত্রিকাটা কমিউনিস্ট প্রভাবিত পত্রিকা ছিল, সুভাষচন্দ্র বসু সম্পর্কে কটু মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আচ্ছা, আমার থেকে মানে আমি তোমায় বলছি যে জ্যোতি বসু তো সাধারণভাবে প্রচার মাধ্যমে থাকতেন এবং অন্য ধরনের, আমি সেভাবে দেখিনি ওনাকে কখনো কাছ থেকে, সে যোগ্যতা আমার হয় না। বাংলাতেও পাওয়া যায়, ইংরেজিতেও পাওয়া যায়, যতদূর মনে পড়ে বইটা পড়ো। আচ্ছা, তুমি বাদ দাও, কমিউনিস্টরা যদি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তাদের যদি অশ্রদ্ধা থাকবে, তাহলে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন না? কমিউনিস্ট পার্টির
তো যোগদান করবেন। তারপর কোন আচ্ছা, পলিট ব্যুরো সদস্য ধিলো কমিউনিস্ট পার্টিতে যোগদান করবেন। সময়ের সঙ্গে সঙ্গে মূল্যায়ন বদলাচ্ছে। আসলে আমি তোমায় বলছি, ঠিক যেমন ভাবে এখনো কতগুলো কথা ছড়িয়ে দেওয়া হয়। ধরো আজকের আমি এর সঙ্গে কথাটা বলতে চাইছিলাম না। এই যে যেমন আমরা একটা সবে নির্বাচন পেরিয়ে এলাম, আমি চাই না আজকের এপিসোডে তুমি আমাকে নির্বাচন নিয়ে কিছু বলো, নির্বাচনী পর্ব এটা নয়, কিন্তু বলো যে এই যে একটা এবারের নির্বাচন তো শুধু সরকার গড়ার নির্বাচন ছিল না, কে গড়বে, অন্তত আমাদের কাছে কমিউনিস্ট পার্টি। আপনারা তাই দাবি করেছেন সংবিধান বাঁচানোর লড়াই। ইয়েস, এবং কমিউনিস্টরা বললো যে সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে। কোন সংবিধান? আমরা মনে করি যে সংবিধানের মধ্য থেকে ভারতবর্ষের শোষণ মুক্তি এবং সামাজিক নিপীড়ন মুক্তি ঘটবে না, তার জন্য আরও শ্রমিক কৃষকের লড়াই চালাতে হবে, সমাজ বিপ্লব। আমরা এখন মনে করছি যে এই সংবিধান, এটা 47 সাল নয়, এটা 71 নয়। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমি বলছি কি, যখন এই বিতর্কগুলো ছিল তখন সেই বিতর্কগুলোতে যারা ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা তো বিট্রেয়ার নয়, তারা তো স্বাধীনতার সংগ্রামী। তাদের সঙ্গে জাতীয় কংগ্রেস একটা গণমঞ্চ ছিল, সেখানে বিভিন্ন ধরনের অবস্থান ছিল। আমরাও তো, আমাদের পূর্বসূরীরাও তো জাতীয় কংগ্রেসের মধ্য থেকে কে করতেন না? কে জাতীয় কংগ্রেসের মধ্য থেকে কাজ করতেন না? সবাই কাজ করতেন। তো আমি কথাটা বলছি যে তাহলে সেই একটা গণমঞ্চ, সেই সময় বিতর্ক, দেশ স্বাধীন হলো, কোন রাস্তায় চলবে। আচ্ছা, পণ্ডিত নেহেরু বললেন এটা হওয়া উচিত, কমিউনিস্ট মেম্বাররা বললো পার্লামেন্টে না এটা হওয়া উচিত নয়, অনেক বিতর্ক। যখন ধরো বসন্তকাল থাকে, বসন্তকালে মনের মধ্যে একটা আনন্দ থাকে, সবাই একটু পরিষ্কার পোশাক পরে বাইরে ঘুরতে যায়। কিন্তু যখন প্রচণ্ড বৃষ্টি পড়ে, নর্দমায় জল জমে গেছে, নোংরা আসছে, তখন মানুষ কি করবে? সবাই মিলে একসঙ্গে সেই নর্দমা পরিষ্কার করার কথা বলবে। যখন ধরো দেখা গেল যে কোনো প্লাবন তৈরি হলো, কোনো প্রাকৃতিক বিপর্যয় তৈরি হলো, তাহলে তখন একটা বসন্তের ফুরফুরে জায়গায় মানুষ তার নিজের মধ্যে নিজের বিবেচনা অনুযায়ী তর্ক বিতর্ক, প্রত্যাশা, স্বার্থ এই নিয়ে যে কথা বলবে। আর যখন অমানিসা আসবে, যখন প্লাবন আসবে, তখন কি করবে? আজ তো দেশের ফ্রিডম মুভমেন্টের সঙ্গে বিট্রেয়াররা আজকে রাষ্ট্র ক্ষমতায়। ফলে সেখানে সেই পরিস্থিতি আর 75 বছর আগের পরিস্থিতি, এই পরিস্থিতিকে মেলানো ঠিক নয়। তুমি যেখান থেকে কথাটা শুরু করেছিলে, আমি সেই জন্যই তোমায় বলছি যে এটা 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 কতগুলো জায়গায়, যে তুমি বললে রবীন্দ্রনাথ বুর্জুয়া কবি, আমি বলিনি। না, আমি বলি তুমি যে কথাটা বলছো, আমি তোমায় বলবো রবি ঠাকুরের মৃত্যু না, জন্ম 1968 কত হবে, উনি তো 1868 1861 রবীন্দ্রনাথের সেন্টিনারিতে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, তখন তো কমিউনিস্ট পার্টি ভাগ হয়নি। 1961 কমিউনিস্ট পার্টি ভাগ হয়নি। রবীন্দ্রনাথ সেন্টিনারি একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছে, আমার ধারণা এই লাইব্রেরির মধ্যেও আছে, খুলে গোপাল হালদার সম্পাদিত বই। আচ্ছা, তুমি বইটা পড়ো। আজ নয়, সেই সময় কমিউনিস্টদের কেউ ভূমিকা ছিল। হ্যাঁ, ঠিক। আচ্ছা, বুর্জুয়া কথাটা এটা কি খুব অন্যায় কথা নাকি? একজন মানুষ যিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, তিনি তার ব্যক্তিগত মূল্যায়নে শব্দের ব্যবহার করেছিলেন, এইটা বলা হয়। কিন্তু পরের কথাটা বলা হয় না। তিনি যখন সকলেই, তিনি সহ সমস্ত কমিউনিস্টরা যখন বললেন যে না, এই মূল্যায়নটা সঠিক নয়, সেই কথাটা কিন্তু আসে না। ঠিক যেটা দিয়ে স্লোগান দিয়ে শুরু করেছে, সেরকমই যে স্লোগানটা, যে এটা তো আপনাদের রাজনৈতিক ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা। মানুষের কাছে আপনারা সঠিক বার্তাটা নিয়ে যেতে পারেন না। আচ্ছা, সেই সময় খণ্ডাংশটা যায়। আপনি বলবেন যে বিরোধীরা না, এখন তুমি আমার ধারণা, তুমি আমরা কথা বলার আগে তুমি পড়াশুনো করেছো, দলিল দস্তাবেজ খুঁজে বার করেছো, তাই এই শব্দ বললে। এই শব্দ এখন আর বলার প্রয়োজন নেই, এখন আর বলার প্রয়োজন নেই। আমি দেখছিলাম অতি সম্প্রতি যখন বিজেপির একজন নেতা, আমি নাম করব না এখানে, তিনি আপনাদেরকে তুলোধনা করছিলেন প্রায় রাজনৈতিকভাবে, অন্য একটি সোশ্যাল মিডিয়াতে পোর্টালেই আলোচনা করছিলেন তিনি, যে এই তো কমিউনিস্টরা, ঠিক এই ভঙ্গিতে তিনি বলছিলেন আপনারা এই জায়গায় তো ব্যর্থ অবস্থা, এই কথা অস্বীকার করবেন কি? যাই হোক, এটা নিয়ে আলোচনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটা তুমি শেষের পয়েন্টটা খুব ভালো বলেছো। প্রথম কথা দেখো, আরএসএস এর হাতে আর বাংলাদেশে জামাতের হাতে যে পরিমাণ পুঁজি আছে, যে পরিমাণ টেকনোলজি আছে, যে অর্গানাইজেশন নিয়ে ওরা কাজ করে, অবশ্যই ওদের তো শক্তি আছে। তুমি বলবে তাহলে তোমরা কি করছো? আসলে আমি তোমায় আবার বলি যে এই তো বর্ষাকাল, এই দেখো চারদিকে
বৃষ্টি হয়েছে, এই সময়ের মধ্যে কিছু মানুষ মারাও গেছেন, খবর টবর। যখন স্রোতের অনুকূলে যদি কেউ সাঁতার জানে, স্রোতের অনুকূলে সে তার শরীরটাকে ভাসিয়ে রাখলেই সে এগিয়ে যেতে পারে। স্রোতের উল্টো দিকে যেতে গেলে পরে না জোর লাগে, সাঁতার জানতে হয়। দক্ষিণপন্থী শক্তি তো এই সমাজের শোষণশাহীর পক্ষে, ফলে তাদের কাছে এগুলো এ পক্ষে, আর আমরা এর উল্টো দিকে। ফলে সেখানে যেতে গেলে পরে যে যে শক্তি লাগে, শক্তির আমাদের দুর্বলতা তো আছেই, অনেকগুলো পরিভাষা আছে তো বটেই, অনেকগুলো পরিভাষাগত ধোঁয়াশা যেগুলো কমিউনিস্টদের সম্পর্কে বলা হয় সাধারণত সেই জায়গাগুলোতে। এবং তোমায় আমি এটা বলি, শুধু রবীন্দ্রনাথ কেন, ভারতবর্ষের স্বাধীন, এমনকি মোহনদাস করমচাঁদ গান্ধী, এই মুহূর্তে আপনাদের মনে এমনকি মোহনদাস করমচাঁদ গান্ধী, এদের বড় গান্ধীবাদের বা গান্ধীর যে রাস্তা, সেই রাস্তা সম্পর্কে কমিউনিস্টদের বিতর্ক ছিল। থাকতেই পারে, সেটা কি অন্যায় নাকি? ভয়ঙ্কর ভাবে ছিল, থাকতেই পারে। এবার তোমাকে আমি আবার, আমরা শৈশব দেখে এসেছি কমিউনিস্টরা, তোমার প্রশ্নটা বুঝেছি। এরপর তোমায় আমি বলছি, হ্যাঁ অবশ্যই, কোন নীতিতে? আমি তোমায় একটু আগে একটা কথা বললাম তো, আমরা তো গান্ধীবাদী নই, আমরা তো মার্ক্সবাদী, এ তো কোনো লুকোনো কথা নয়। আমি তোমায় বলছি এই যে এইখানে এই লাইব্রেরিতে তুমি বই পাবে, আমাদের দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং কমিউনিস্ট নেতৃত্ব এবং কোট আনকোট ইন্টালেকচুয়াল হিসাবে পরিচিত সৈয়দ সাইদুল্লাহ সাহেবের একটি বই আছে, লেনিনবাদীর চোখে গান্ধীবাদী। আমি তোমায় বলছি যে ইএমএস নাম্বুদ্রিপাদের মহাত্মা অ্যান্ড হিজ ইজম, ইংরেজি বই, বইটা মালায়ালি বই ছিল, ইংরেজি হয়েছে, তার বাংলাও হয়ে গেছে। তুমি এই বইগুলো দেখো, তাহলে দেখতে পাবে যে এদের মতো প্রথিতযশা কমিউনিস্ট নেতৃত্ব, এমনকি বিটি রণধীবে, তুমি যদি দেখো, বিটি রণধীবে কেন বললাম না, 48-এ ইয়াজাদি লাখো লাখো ইনসান ভুকা হয়, ইয়াজাদি ঝুটা হয়, এই যে সংকীর্ণ যে স্লোগান, এই স্লোগানের সময় উনি তো নেতৃত্ব ছিলেন, সেই জন্য আমি তার কথাটা বলছি। তিনি কিন্তু নৌবিদ্রোহের নেতা। তো তাকেও যদি দেখো, ব্যক্তিগতভাবে গান্ধীর আদর্শ, গান্ধীর রাজনৈতিক পথ সম্পর্কে অসংখ্য বিতর্ক, অসংখ্য বিরোধিতা করলো। ব্যক্তিগতভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীকে কমিউনিস্টরা যে শ্রদ্ধা করেছে এবং তার স্বাধীনতা সংগ্রামে তার যে কন্ট্রিবিউশন, একজন কমিউনিস্ট মানে হতে চাওয়া রাজনৈতিক কর্মী হিসাবেও আমি কথাটা উচ্চারণ করছি, যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মোহনদাস করমচাঁদ গান্ধীর সবথেকে বড় কন্ট্রিবিউশন এবং সর্বপ্রথম কন্ট্রিবিউশন হলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে গান্ধীজি গণ আন্দোলনে রূপান্তরিত করেছিলেন। তুমি এমএস এর বই যদি পড়ো, তুমি সাইদুল্লাহ সাহেবের বই যদি পড়ো, তুমি বিটিআর এর লেখা যদি পড়ো, তাহলে দেখবে ছত্রে ছত্রে এই প্রশংসাগুলির কথা আছে, এই স্বীকৃতির কথাগুলি আছে। এবং ব্যক্তিগত সম্পর্কের কথা তুমি বলি, যে যখন কমিউনিস্ট পার্টির সঙ্গে মানে ঠিক প্রাক মুহূর্তে স্বাধীনতার কমিউনিস্টদের সঙ্গে গান্ধীর পথের বিতর্ক হচ্ছে, সেই সময় কমিউনিস্ট পার্টির যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তার নাম পিসি যোশী, পুরনচাঁদ যোশী। তো সেই যোশীর সঙ্গে গান্ধীজির সম্পর্ক ছিল, যোশীর দিক থেকে ছিল মানে কি বলবো, হিমালয়ান শ্রদ্ধা, আর গান্ধীজির দিক থেকে ছিল অফুরন্ত স্নেহ। এবং তুমি যদি সেই সময়, আমি জানি না বইটা এখন বাজারে পাওয়া যায় কিনা, গান্ধী এবং যোশী বিতর্ক হয়েছিল। মানে তখনকার বিতর্ক আজকের মতো তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখনকার বিতর্ক মানে কাগজে লেখা চিঠিপত্র, গান্ধীজি লিখছেন, যোশীজি তার উত্তর দিচ্ছেন, আবার গান্ধীজি তার কথা বলছেন। তুমি যদি দেখো, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আদর্শের প্রশ্ন নিয়ে এই রকম ঐতিহাসিক দলিল এবং রিচ ডকুমেন্ট খুব কম আছে। তুমি যদি পড়ো তাহলে দেখবে সেখানে যোশী গান্ধীর পথকে তীব্র সমালোচনা করছেন, কিন্তু গান্ধীর কন্ট্রিবিউশন টু ফ্রিডম মুভমেন্ট এবং ব্যক্তি হিসাবে গান্ধীর প্রতি শ্রদ্ধা কি কি অটুট। আবার উল্টো দিক থেকে তুমি যদি গান্ধীর চিঠিগুলো পড়ো তাহলে দেখতে পাবে যে যোশী তোমাদের পথ সঠিক নয়, তীক্ষ্ণ সমালোচনা করছেন গান্ধীজি। কিন্তু সেই সমালোচনা করার সময়ও ব্যক্তিগতভাবে যোশীর প্রতি এবং কমিউনিস্টদের প্রতি কিন্তু গান্ধীজির সফটনেস সেটা কিন্তু আছে,
আরে সেই জন্যই তো গান্ধী গান্ধী, সেই জন্যই তো লেনিন লেনিন, সেই জন্যই তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, যে এরা এদের মানে দর্শন, এদের মতাদর্শ সম্পর্কে যতটাই দৃঢ় ছিল, তার বাইরে বৃহত্তর অংশ সম্পর্কে, এমনকি বিরোধী মতাদর্শের মানুষ সম্পর্কে এরা ততটাই উদার ছিলেন, সংবেদনশীল ছিলেন। সংবেদনশীল। আজকের জামানায় তোমার মনে হবে তুমি এগুলো কল্পনা করতে পারছো না। না, এই কথা সেই জন্য যে কথাটা বললে না, যে স্বাধীনতা সংগ্রামের মনীষাদেরকে সম্পর্কে কমিউনিস্টদের বিতরাগ, না, কমিউনিস্ট পার্টির কোনোদিন বিতরাগ ছিল না। হ্যাঁ, এবার আমি তো বললাম তো যে আজকে গান্ধীজির মানে মৃত্যুদিন 30শে জানুয়ারিকে আমরাও শহীদ দিবস হিসেবে পালন করি, অন্য কেউ করে না, আমরা করি কমিউনিস্টরা। কেন আমরা করি? জন্মদিন নয় কিন্তু, মৃত্যুদিন। কেন আমরা করি? তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক করি এই জন্য অভিঘাত জড়িয়ে রয়েছে, যে আজন্ম একজন নিবেদিত প্রাণ হিন্দু, শব্দটা কোট আনকোট বলছি, নিবেদিত প্রাণ হিন্দু, একজন হিন্দুত্ববাদী হাতে শহীদ হলেন। কিন্তু অসাম্প্রদায়িক মোহনদাস করমচাঁদ গান্ধী দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে শহীদ ভারতের, মোহনদাস করমচাঁদ গান্ধী কার হাতে শহীদ হলেন? একজন হিন্দুত্ববাদীর হাতে, রাজনৈতিক হিন্দুত্ববাদী, গোড়া হিন্দুত্ববাদী। গোড়া কথাটা বললে পর ওদেরকে রাজনৈতিক হিন্দুত্ববাদী, এবং সেই সাভারকারের দর্শন, এবং সেই মুসলিনির ফাসিস্ট মতাদর্শ সংগঠন, এবং ফ্রিডম মুভমেন্টের বিট্রেয়ার তাদের হাতে। তাহলে আজকে যে তারা যে রাষ্ট্র ক্ষমতায়, ফলে আজকে গান্ধীজির মৃত্যুদিন, শহীদি বরণের দিন দেশবাসীকে স্মরণ করিয়ে দেওয়াটা আজকে শুধু গান্ধীবাদীদের দায়িত্ব নয়। আমরা যারা গান্ধীবাদী নই কিন্তু গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, ভারতের সংবিধানের পক্ষে, মানুষের পক্ষে, আমাদের এটা দায়িত্ব, তাই এটা আমাদের করতে হয়। আজকে রবীন্দ্রনাথ আক্রান্ত, বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা রবীন্দ্রনাথ আক্রান্ত, ভারতবর্ষের রাজনৈতিক হিন্দুত্ববাদীদের দ্বারা রবীন্দ্রনাথ আক্রান্ত নয়। আর যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, তাহলে ভোটের সময় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বোধহয় আক্রমণের লক্ষ্য হিসাবে রবীন্দ্রনাথকে বেছে নিতেন। খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে সেই জন্য আমাদের এখন রবীন্দ্রনাথের কথা বেশি করে বলতে হচ্ছে। কিন্তু পরিস্থিতি যখন, এবং আজকের আমি আমার টার্মিনোলজিতে একটা কথা বলি, আজকের এই যে সমাজ এবং রাজনীতিতে যেটা মূল প্রশ্ন, মূল যে কন্ট্রাডিকশন, শ্রেণীর সঙ্গে শ্রেণীর লড়াই, শোষণ মুক্তি, সামাজিক নিপীড়নের জায়গাটায় আসতে গেলে পরে শ্রেণীর সঙ্গে শ্রেণীর লড়াইটাকে স্পষ্ট করতে হয়। আজকে এটা নেই। আজকে শ্রেণীর সঙ্গে শ্রেণীর লড়াইকে ভেঙে দেবার জন্য বিভিন্ন ধরনের সংকীর্ণ পরিচয়গুলোকে হাজির করা হচ্ছে। অবশ্যই এই পরিচয় সত্তার মধ্যে কিছু ডেমোক্রেটিক ডিমান্ডস আছে, অ্যাসপিরেশন আছে, আমরা বামপন্থীরা সবসময় সেটাকে অ্যাড্রেস করি। কিন্তু আজকের পরিস্থিতি তো সরাসরি শ্রেণী লড়াইয়ের জায়গাটাকে, যে তুমি বললে না কেন আমরা এখন দুর্বল, আমাদের দুর্বলতার মূল কারণটাই হলো মানুষের চিন্তা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিতে শ্রেণী ধারণাটাকে ওরা সফল এটাকে সরিয়ে দিতে পেরেছে পৃথিবী জুড়ে। ফলে এই পরিস্থিতিতে তো আমাকে যদি জাতপাতের বিরুদ্ধে বলতে হয়, তো আমি কি মার্কস থেকে কোট করব, না আমি রবীন্দ্রনাথ, নজরুল, ভগৎ সিং থেকে বলবো? এটাই স্বাভাবিক হবে, এটাই স্বাভাবিক। এখন যদি সমাজতন্ত্রের, এখন যদি বিজ্ঞানের কথা বলতে হয়, এই যে কি করলো, সিলেবাসে কি করছে বলো তো, এনসিইআরটি গোটা সিলেবাসটাকে কিভাবে ধ্বংস করে দিল। তাহলে আমাদের যদি এখন তার বিরুদ্ধে কথা বলতে হয়, আমাদের কার কথা বলতে হবে? ইএমএস কি বলেছে? গোপালন পার্লামেন্টে কি বক্তৃতা করেছে? এইটা বলবো না। এখন কি বলতে হবে? আইনস্টাইন কি বলছেন, মেঘনাথ শাহ কি বলছেন, জগদীশচন্দ্র বসু কি বলছেন? তাহলে এইটা বলার পর কেউ যদি বলে, ও এখন তোমরা জগদীশচন্দ্র বসু বলছো, এখন তোমরা মেঘনাথ, এগুলো বোকা বোকা কথা। নিজেদের প্রতি আত্মবিশ্বাসের অভাব থাকলে পরে এক, আর দ্বিতীয়ত ইতিহাস ভুলিয়ে দিয়ে বিকৃত ইতিহাসের বোঝা যদি মস্তিষ্কের উপর চাপিয়ে দেওয়া হয়, যেটা এখন হচ্ছে, এর ফলে এই হয়। এবং ঘটনা, এই পরিস্থিতিতে তো, এই পরিস্থিতির শিকার তো আমরা, সর্বশেষ ভোটেও তো দেখা গেছে যে এই বিভ্রান্তির শিকার তো আমরা। বলে ঠিক আছে, আমরা তাতে ঘাবড়াই না। ওই যে একটু আগে তোমায় যেটা বললাম, যে মানুষ চিরকাল তার মাথা কারুর কাছে বাঁধা রাখে না। ভারতবর্ষের 47 সালের অর্জিত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অনেক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ যে স্বাধীনতার উপাদানগুলি আছে, সেগুলোকে অক্ষুণ্ণ রেখে, সেটা আজকে রাজনৈতিক হিন্দুত্ববাদীদের দ্বারা, আরএসএসের দ্বারা, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের দ্বারা আক্রান্ত। ফলে খেটে খাওয়া মানুষকে একজোট করে এই যে স্বাধীনতা পেয়েছি,
যে সংবিধান আছে তাকে রক্ষা করে ভবিষ্যতে আরও সুন্দর দিন তৈরির জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই স্বাধীনতার স্বাদ গল্পের মতো প্রকৃত খেটে খাওয়া মানুষের কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছানোর জন্য এই লড়াইয়ে আমরা আছি। এই লড়াই কখনো এগোয়, কখনো পিছোয়, কখনো মানুষ বুঝতে পারেন, আমরা বোঝাতে পারি, কখনো বোঝাতে পারি না। 450 বছর আগে গ্যালিলিওকে তো মানুষ বুঝতে পারেনি, গ্যালিলিওর তো কারাগার দিয়ে দিয়েছিল। তো 450 বছর আগে মানুষ মনে করেছিল গ্যালিলিও বলছে যে সূর্য স্থির, পৃথিবী চারদিকে ঘুরছে, এটা ভুল, কারণ মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে সকালবেলার পূব আকাশ থেকে সন্ধ্যেবেলার পশ্চিম আকাশ। কারণ তখনকার মৌলবাদীরা মানুষকে এটা বুঝিয়েছিল, মানুষ বিশ্বাস করেছিল। সেই জন্য গ্যালিলিওর জেলকে মানুষ সমর্থন জানিয়েছিল, মানুষ উল্লাস করেছিল। তাতে কি প্রমাণ হয়েছে? গ্যালিলিও মিথ্যা ছিলেন না সেদিন যারা মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তারা মিথ্যা ছিলেন? ফলে আজকে এই বিভ্রান্তির ফলে আমাদের কথাগুলোকে আমরা মানুষের কাছে হয়তো উপলব্ধি করাতে পারছি না, কিন্তু আমরা বিশ্বাস করি। এটা কোনো মৌলবাদীর বিশ্বাস নয়, সমাজ বিবর্তনের যুক্তিসঙ্গত যে অভিমুখ, যে দিশা, সেই জায়গা থেকে বলতে পারি মানুষ মানুষ বলেই, গোয়ালের গরু নয়, মানুষ মানুষ বলেই তার মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ে রাস্তায় নামবেই। এবং 47-এর 15ই আগস্টের পরেও যে লড়াই জারি আছে, সে লড়াইয়ে একদিন আমরা জিতবই খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে। ইতিহাস এবং সত্যের ওপর থেকে আত্মবিশ্বাসী দৃপ্ত কণ্ঠে অনেক ধুলো যুক্তির বাতাসে সরিয়ে দিলেন আভাস রায়চৌধুরী। আমার শেষ প্রশ্ন থাকবে, এবং আমার বিশ্বাস এখনো প্রশ্ন, আমার একটা শেষ প্রশ্ন অবশ্যই থাকবে, যে দীর্ঘক্ষণ আমরা কথা বলছি এবং যারা এপিসোডটা দেখবেন তারা কিন্তু অতি অবশ্যই, বিশেষ করে এই প্রজন্মের যারা নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে, তারা যদি এপিসোডটা দেখে, তারা, আমার বিশ্বাস, তারা সমৃদ্ধ হবে। আমার একটা শেষ প্রশ্ন আছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কারাবাসের, এবং আমি তোমার একটা কথা বলি যে এই দেখে কারুর মধ্যে যদি কোনো প্রশ্ন আসে, তুমি সেই প্রশ্নগুলো চাইবে, অতি অবশ্যই চাইবে। এবং অবশ্যই করে আমি একটা যে কথা বলছি সেই কথার পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন আছে, সেই প্রশ্ন সম্পর্কে কথা বলার শোনার অধিকার প্রশ্নকর্তাদের আছে, আর বলার অধিকার আমার আছে। ফলে সেই সুযোগটাও আমি তোমার কাছে চেয়ে নিই। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা কমেন্ট বক্সে বা অন্যভাবেও আপনারা যদি আমাদের ফেসবুক পেজেও আপনারা যদি জানান, তাহলে আমরা কিন্তু সেই প্রশ্ন সরাসরি আভাস রায়চৌধুরীর যুক্তিবাদী অবস্থান থেকে এবং কোনো মৌলবাদের চিন্তার দ্বারা প্রভাবিত। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাই। এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য আপনার চোখ থাক। আমি একটা কথা বলি প্লিজ, তোমার সমস্ত দর্শকদের আমি এইটা বলি যে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান এবং দেশের খেটে খাওয়া মানুষকে লড়াইয়ের জন্য রাস্তায় থাকতে হবে। আর বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একমাত্র সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারে। নমস্কার।